রহমান ভাইয়ের কাছ থেকে তার প্রথম পদ্মপুকুরের একটা ঘটনা রয়েছে, যেটি ওয়ান্ডারফুল একটা স্টোরি। সেই ঘটনাটি আমরা শুনে আসবো। আসসালামু আলাইকুম লিসেনার্স। রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ, ভূত এফএম টিভিতে ধন্যবাদ আজকে মানে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। বিশেষ করে এখানে আসার পর রাসেল ভাই মানে সবকিছু খুব এনজয় করছি স্টিল নাও। বিশেষ করে আমি আর ফারনান মনে হয় যতজন গেস্ট আসছে সবচেয়ে বেশি এনজয় করেছি আমরা দুইজন। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, ভূত এফএম টিমকে এবং হোটেল 6 সিজনের কর্তৃপক্ষকে, তাদের মানে সবার সম্মিলিত প্রচেষ্টা এত সুন্দর একটা মানে আয়োজনের জন্য। আসলে আমি এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি একটি বিল কেন্দ্রিক ঘটনা। তো বিলের বর্ণনা দিয়ে আমি আগে দেব, তারপর আমি মেইন ঘটনাটা যাব। এই বিলটি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাতে অবস্থিত। কালুখালী মেইন যেই উপজেলা কমপ্লেক্স আছে সেখান থেকে 2 কিলোমিটার ভিতরে যেতে হয়। তো ওই বিলের পাশ দিয়ে যে রাস্তাটি গিয়েছে 2016 সালে ওখানে রাস্তা নির্মিত হয়। আগে ওখানে মানে সাধারণ রাস্তা ছিল, মানে মাটির রাস্তা ছিল। এবং রাসেল ভাই ওই জায়গাটা এতটা মানে ভয়ঙ্কর যে দিনের বেলাতেও ওই রাস্তা দিয়ে লোকজনের আনাগোনা খুব কম, আর রাতের বেলাতেও কোনো প্রশ্নই আসে না। আর ওই বিল কেন্দ্রিক অসংখ্য ঘটনা আছে, ছোটখাটো অনেক ঘটনা যেগুলো বলে শেষ করা যাবে না। তো তার মধ্যে আমি এমন একটা কমন ঘটনা বলবো যেটা অধিকাংশ সময় সেখানে ঘটে। সেই কমন ঘটনাটি আমি আজকে বলবো। বিলের নাম হচ্ছে পদ্মবিল। ওই এলাকার যারা আছেন তারা অবশ্যই পদ্মবিলের নামে এটি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায়। তো যারা ওই এলাকায় আছেন তারা সবাই পদ্মবিলের নাম জানেন, আর যারা জানেন না আজকে অবশ্যই আমার মাধ্যমে ওই জায়গাটার সম্পর্কে জানবেন। কারো যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই সেই জায়গায় গিয়ে দেখে আসবেন, এবং রিকোয়েস্ট করবো অবশ্যই দিনের বেলা যাবেন, কখনো রাতের বেলা নয়। আচ্ছা রাসেল ভাই, ওই পদ্মবিলের ওখানে একটি বড় একটি মানে পাকড় গাছ রয়েছে। আমি নিজে ওখানে গিয়ে দেখে এসেছি এবছরের ফেব্রুয়ারি মাসে গিয়ে, যখন শীত প্রায় শেষের দিকে। তখন আমি রাজবাড়ির যেই আমাদের হরর টিম আছে, যেটা আমাদের ভূত এফএম ফ্যান ক্লাব যেটা আছে, ওরা আমাকে বলেছিল যাওয়ার জন্য, ওরা ইনভাইট করেছিল। আমি গিয়ে ওখানে দেখে এসেছিলাম, তখনই ঘটনাটা কালেক্ট করা, কিন্তু বিভিন্ন কারণে বলবো করে বলা হয় না। আজকে হলোইনের প্রোগ্রামে ঘটনাটি শেয়ার করতে চাই। রাসেল ভাই, ওইখানে একজন মানে কৃষক আছেন। প্রিয় লিসেনার, স্বাগতম ভূত এফএম ইউটিউব চ্যানেলে। এখানে আপনারা শুনতে পারবেন ভৌতিক বিভিন্ন ধরনের গল্প। প্রতিদিন রাত 9:30 সেখানে ভিডিও আপলোড করা হয়। আপনারা নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। তো ওই কৃষকের নাম হচ্ছে হলো জালাল মিয়া। তো উনি খুব দরিদ্র হওয়ার কারণে উনি ওখানে যেই জায়গাটা আছে, ওই বিলটা কিন্তু রাসেল ভাই মানে বর্ষাকালে একদম পানিতে টইটুম্বুর করে, এবং বর্ষাকালে এত পানি হয় যে এই মাথা থেকে ও মাথা দেখাই যায় না, একটা বিশাল সমুদ্র মনে হয়। কিন্তু যদি শুকনার সময় মানে গ্রীষ্মকালীন সময় মানে ওখানে গেলে মানে বিশাল মানে ফসলি জমি দেখা যায়, মনেই হয় না যে ওখানে কোনো বিল রয়েছে। তো উনি অন্যের মানে খেতে চাষাবাদ করতেন, যে চাষাবাদের মানে যে ফসলটা হবে তার অর্ধেক উনি নেবেন, অর্ধেক জমির মালিক নেবেন, এই হলো শর্তে উনি চাষাবাদ করেন। ওনার নিজের কোনো জমি নেই, অত্যন্ত দরিদ্র ব্যক্তি উনি। তো তখন বৈশাখ মাস সময় এই, আর ঘটনাটি 2015 সালের ঘটনা, খুব বেশি দিন আগে না, 2015 সালের ঘটনা। তো বৈশাখ মাস চলে আসে। তো উনি যেই ফসলটি রোপণ করেছিলেন আমাকে বলেছিলেন উনি এক প্রজাতির ধান লাগিয়েছিলেন আর কি। তো ওই ধানটা যখন লাগান, তখন ওনার ওই ধানটা যখন প্রায় পাক ধরে এসছে, তখন ওনার ওই জমির যে মালিক বলেন যে দ্রুত ধানটা কাটতে, না হলে বৈশাখ মাসে ঝড় আসবে, যদি শিলাবৃষ্টি হয় তাহলে ধান নষ্ট হয়ে যেতে পারে। তুমি দ্রুত কেটে আমার ভাগেরটা আমার বাড়িতে দিয়ে আসো। তো উনি একদিন খুব দ্রুত কেটে ওই জমির মালিকের বাড়িতে দিয়ে আসেন, এবং ওনারটাও কেটে কিছু অংশ ওনার নিজের বাড়িতেও রাখেন, কিন্তু সবটুকু কেটে শেষ করতে পারেনি, কিছু অংশ ছিল। তো একদিন রাতের বেলা, বিশেষ করে মানে ওখানে তো 7টা-8টা মানে অনেক রাত, এখনো পর্যন্ত সেখানে 7টা মানে অনেক রাত। তো রাতের বেলা উনি চিন্তা করলেন যে যদি কোনো কারণে ঝড়ো বৃষ্টি হয় বা শিলাবৃষ্টি হয় আজকে রাত্রে, তাহলে তো যেই ফসলটুকু আছে ওটা তো আমার ভাগে, তাহলে তো পুরোটাই নষ্ট হয়ে যাবে, তাহলে আমি কি খাবো? সুতরাং ওদিকে মেঘ গুড় করছিল, উনি ভয় পাচ্ছিলেন যে যদি সত্যি বৃষ্টি হয়, ডুবে যায়, মানে নষ্ট হয়ে যায়, তাহলে তো অনেক ক্ষতি হয়ে যাবে আমার। তো উনি সিদ্ধান্ত নিলেন এই রাতের বেলায় উনি হারিকেন নিয়ে ওখানে যাবেন, রাতের বেলায় যত ধান আছে উনি নিজেই সব কেটে ফেলবেন। আর উনি অনেক দরিদ্র লোক ছিল, আসলে উনি যে সাথে কোনো সহযোগী নেবেন ওনার সেই সামর্থ্য ছিল না। তো উনি ওনার স্ত্রীকে বললেন যে উনি পদ্মবিলে যাবেন, উনি ফসল কেটে নিয়ে আসবেন। তো ওনার স্ত্রী বললেন যে এত রাতে যাওয়া ঠিক হবে না, কারণ এমনিতে এই জায়গাটা ভালো না।
কিন্তু যেহেতু উনি দরিদ্র মানুষ, আসলে অভাবটা আমাদের সবকিছু কিন্তু ম্লান করে দেয়, ভয় অনেক কিছুই আমাদের সেটাকে করে দেয় আর কি। তো উনি ওই কারণে হাতে একটি হারিকেন এবং কাঁচি নিয়ে, আমাদের এলাকায় যেটাকে কাঁচি বলি, ধান কাটার সময় যেটা ব্যবহার করে, কাঁচি নিয়ে উনি ওই বিলে চলে যান। তো ওনার যে জায়গাটা সেখানে কাটা শুরু করেন। তো রাসেল ভাই একটা বিষয় বলি, ওই যে পাকর গাছের কথা আমি বলেছি, ওই পাকর গাছের নিচে একটি কুয়া ছিল। কুয়াটি 2016 সালে যখন ওই রাস্তা মানে পাকা রাস্তা করে ওই জায়গাটা, রাস্তার সম্প্রসারণের কারণে ওই কুয়াটা এখন ঢেকে গেছে, ওখানে মাটি রাখি ফেলে ওটা করে দেওয়া হয়েছে। ওই কুয়া কেন্দ্রিক অসংখ্য মানে ঘটনা আছে আর কি, কারণ ওই কুয়ার মধ্যে যে কত লোককে হত্যা করার মধ্যে ফেলে রাখা হয়েছিল মানে তার কোনো হিসাবই নেই। আচ্ছা, ওখানে স্থানীয় লোকরা ওইটা সবাই জানেন আর কি, কুয়া সম্পর্কে আর ওই গাছ সম্পর্কে। তো উনি যথারীতি উনি ফসল কাটা শুরু করছিলেন। যখন ফসল কাটছেন, আস্তে আস্তে কাটছেন, হঠাৎ ওনার মনে হলো যে আর্মিরা যেমন মানে সবাই সারিবদ্ধভাবে মার্চ করতে করতে এগিয়ে আসে, মনে হচ্ছিল ওনার পেছন থেকে অনেক লোক মার্চ করতে করতে এগিয়ে আসছেন। তখন উনি পেছন দিকে তাকান। উনি পেছন দিকে তাকানোর পরে দেখতে পারেন ওই কুয়া থেকে অনেক লোক উঠে আসছে এবং কারো কারোর সাথে ঘোড়া রয়েছে। এবং রাসেল ভাই, ওই ঘোড়াগুলোর একটারও মাথা ছিল না। আচ্ছা, ওই কুয়ার মধ্যে থেকে সব উঠে আসছে একে একে। তো একে একে উঠে উঠে সবাই ওই মাঠের মধ্যে যাচ্ছে। যেতে যেতে রাসেল ভাই সবাই মানে মাঠ বিশাল মাঠ, ওই মানে হাজার হাজার এরকম লোক মানে ঘিরে দাঁড়ায়, মাঠের ভিতরে গোল হয়ে দাঁড়ায়। এখন দেখে ওদের মধ্য থেকে বেশ কিছু লোক রাজার মতো পোশাক পরা, তারা এগিয়ে গিয়ে একটা জায়গায় বসে। বসার পরে ওই যে রাসেল ভাই ঘোড়ার কথা বললাম, ওই ঘোড়ার উপরে সওয়ারিও ছিল। তখন ওরা সবাই ঘোড় দৌড়ের প্রতিযোগিতা করছে ওইটুকুর মধ্যে, মানে কে ফার্স্ট হবে। আর ওই যে রাজার মতো কয়েকজন বসে আছে, ওনারা ওইটা দেখছে। তো মনে হচ্ছে যে এখানে মানে একটা ঘোড় দৌড়ের প্রতিযোগিতা হচ্ছে। রাইট। তো উনি এই বিষয়টা দেখেন। আর আরেকটা জিনিস হিসেবে দেখেন, ওখানে যতগুলো লোক ছিল মানে সবার মুখটা মনে হচ্ছে যে সবার মুখটা মানে মাথাটা কঙ্কাল, মানে আমাদের শরীরের মানে বডি ঠিক আছে, বাট মাথাটা মনে হচ্ছে শুধু খুলি, মানে এমনি কঙ্কাল যেটা বোঝায় আর কি, মাথাটা, মুখে কোনো মাংস নেই। এই দৃশ্য উনি দেখেন। তো এই দৃশ্য দেখে উনি যে ওখান থেকে দৌড় দিয়ে চলে আসবেন, ওনার শরীরটা মানে এমন ভাবে মনে হচ্ছিল ওনার শরীরটা জমে গেছে, উনি 1 ইঞ্চি ওখান থেকে নড়তে পারছিলেন না। তো উনি এই সব দেখছেন। কিছুক্ষণ পরে দেখে যে ঘোড় দৌড়ের এই প্রতিযোগিতা শেষ হয়ে গেল, আবার সবাই সারিবদ্ধভাবে মানে হেঁটে হেঁটে ওই কুয়ার দিকে যেতে থাকলেন এবং সবাই কুয়ার মধ্যে চলে যাচ্ছে। আচ্ছা, ওই দৃশ্য উনি দেখছেন এবং তাকিয়ে দেখছেন। কিছুক্ষণ পরে মনে হলো সবাই চলে গেছে ওর মধ্যে। হঠাৎ উনি ফিল করলেন ওনার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আচ্ছা, তখন উনি সাহস করে ঘুরে তাকালেন। তখন ঘুরে তাকিয়ে দেখলেন মানে মানে খুবই কুৎসিত চেহারা, জট, মাথায় জট রয়েছে, একজন মহিলা দাঁড়িয়ে আছে। আচ্ছা, তখন মহিলা মানে তাকে বলছে যে তুই এত কিছু দেখে ফেললি, তুই এখান থেকে সরে গেলি না কেন, এই কাজটা ভালো করলি না। তো এই কথা যখন বলেছে, ওই মহিলার ভয়ঙ্কর চেহারা দেখে উনি তখন আর সাহস ধরে রাখতে পারেন নাই, উনি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। তো সকালে যখন পদ্মবিলের সকালে যারা কাজ করতে এসেছে তখন তাকে সেন্সলেস অবস্থায় পান, তখন তাকে আবার জ্ঞান ফেরানো হয়। তখন উনি এই সব স্তরে সবাইকে ঘটনাটা বর্ণনা করেন যে এই ঘটনাটা ঘটেছিল। তো আসলে ঘটনাটা এখানে শেষ হলে পারতো, কিন্তু আসলে ঘটনাটা এখানে শেষ হয়নি, কারণ ঘটনা আর একটা খুবই একটা করুণ পরিণতির দিকে গিয়েছিল, সেটাই বলবো এখন। তো বর্ষাকালে কিন্তু ওই পদ্মবিল মানে মনে হয় যে সমুদ্রের মতো, আমি তো বলেছি একটু আগে, মানে এই মাথা থেকে ও মাথা আপনি কিছুই দেখতে পারবেন না, মানে চোখ যতদূর যায় শুধু পানি আর পানি। তো উনি আর ওই সময় ওই অঞ্চলের লোকজন যে কাজটা করে, ওই সময় তো সব ফসল মানে পানির নিচে তলিয়ে যায়, ওই সময় সবাই মাছ ধরে ওখানে ওই পদ্মবিলে মাছ ধরে। তো সারা রাত ধরে মাছ ধরে, সকালবেলা রাজবাড়ির বাজার, কালুখালী বাজার, তারপরে আপনার পাংশা যে থানাটা আছে, ওরা ওখানে মাছগুলো নিয়ে যায়। তো যেহেতু মানে একদম মানে কোন চাষ করা মাছ না, এবং ওই পদ্মবিলের মাছের এখনো পর্যন্ত আমাদের ভালো কদর আছে, মানে বেশ কদর আছে। আমরা বাজারে গেলেই, রাজবাড়িতে বাজারে গেলে যদি শুনি যেটা পদ্মবিলের, তাহলে আমরা সবাই মানে বেশি দাম হলে ওটা কিনে নেওয়ার চেষ্টা করি, আমাদের জন্য পদ্মে নিয়ে আসবেন। জি জি। তো ওখানে ওই যেই মানে জালাল মিয়া, উনি ওনার সন্তান রয়েছে, 2টো সন্তান রয়েছে, যে সন্তানের বয়স 15 বছর, তো বড় ছেলে আর কি, তাকে নিয়ে রাতের বেলা মাছ ধরতে যেতেন।
ওনার একটা নৌকাও ছিল, মাছ ধরতে যেতেন। তো নৌকাটা আসলে ওনাদের না, উনি যে ভাড়ায় মানে ঠিক ভাড়ায় যেমন ওই মানে অর্ধেক অংশ ফসলের, অর্ধেক অংশ মালিকের, অর্ধেক অংশ ওনার। তো মাছ ধরার পরে অর্ধেক অংশ হচ্ছে নৌকার এবং জালের মালিকের, আর অর্ধেক অংশ ওনাদের। তো এই শর্তে আর কি ওনারা মাছ ধরতেন আর কি। তো যখন মাছ ধরছিলেন হঠাৎ করে মানে জালাল মিয়া বলছে ওনার ছেলেকে, বাবা নিচে দেখতো, মনে হচ্ছে যে জালটা কোনো কিছুতে আটকে গেছে, তো তুই একটু নিচে নেমে জালটা ছাড়িয়ে দে। তো বলছে ঠিক আছে যাচ্ছি। তো সে পানির মধ্যে নামে, ডুব দিয়ে জালটা ছাড়ানোর জন্য যায়। কিন্তু আসলে ভাই ওই ছেলেটা আর উঠে আসছিল না। আচ্ছা। তো উনি বারবার মানে চিন্তা করছে যে কি ব্যাপার, কোথায় গেল। তো ছেলেটা উঠে আসছে না কেন, ওনার সন্দেহ লাগে। ওনার আশেপাশে আরো যেই নৌকাগুলো ছিল তাদেরকে ডাক দেয়, তারাও আসে। আসার পরে বলে যে আমার ছেলেটা নিচে নামলো কিন্তু এখন তো উঠে আসছে না। তখন আরো যারা ইয়াং কয়েকজন ছিল, কারণ জালাল মিয়ার বয়স একটু বেশি ছিল, উনি নিচে নামতে পারছিলেন না। ওনার ওই সময় ঠান্ডাও লেগেছিল, যার কারণে উনি নিচে নামছিলেন না। তখন আরো কয়েকজন ইয়াং যারা ছিলেন ওনারা নিচে নামলেন। তো নিচে নেমে রাসেল ভাই ওই ছেলেটাকে টেনে তোলে। টেনে তোলার পর দেখা যায় যে তার ছেলেটা মৃত, এবং তার শরীরের যে মাথাটা ছিল, মাথাটা রাসেল ভাই মনে হচ্ছে যে মানে মাথাটা আমাদের যেদিকে আমরা মুখ করে থাকি, আমাদের বুক এবং মুখ তো সমান দিকে থাকে, তার মাথাটা ঘুরিয়ে একদম পিঠের দিকে করে দেয়, মনে হচ্ছে কেউ মাথাটা ভেঙে পেছন দিকে করে দিয়েছে। তো এই একটা করুণ পরিণতি ঘটে তার ছেলের সাথে। তো এখনো নাকি রাসেল ভাই উনি স্বপ্নে দেখেন যে ওই যে ভয়ঙ্কর মহিলাটা, ওই মহিলাটা বলে যে একটাকে তো নিয়েছি, আরো নেব। তো এখনো ওখানে উনি জীবিত আছেন, উনি এখনো ওখানে ওনার ফসল ওইভাবে কাজ করেন স্টিল নাও। তো আর রাসেল ভাই একটা বিষয়, আমি যখন ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে ওখানে গিয়েছিলাম, ওখানে যারা কয়েকজন স্থানীয় লোকের সাথে কথা বলেছিলাম, তো ওনাদের বর্ণনা অনুযায়ী পদ্মবিলে মানে হরর কোন বিষয় ঘটাটা এটা রাতের উপর নির্ভর করে না, দিন রাত যে কোনো সময় ঘটতে পারে। এবং উনি বলেছেন যে বিশেষ করে পাট কাটা, যখন পাটের মৌসুম হয়, পাটের সময়তে ওনারা মাঝে মাঝে কয়েক সপ্তাহ ওনারা এই বিশাল বিলে নামতেই পারেন না, কারণ নামার সাথে সাথে ভয়ঙ্কর আকৃতির কিছু মানে মানুষকে দেখেন যারা তাদেরকে তাড়া করে। এবং এটা নাকি প্রতি বছরই হয় রাসেল ভাই, কারণ আমি গিয়ে খুবই অবাক হয়েছি। তো ওখানে যে কুয়াটা রাসেল ভাই, কুয়াটা এখন নাই, কিন্তু বট গাছটা আছে। আর ওখানকার লোকজন, আর ওখানে জনবসতিও রাসেল ভাই খুব কম, অনেক দূরে দূরে বাড়ি। এবং ওখানে আপনি গেলে কিন্তু মোবাইলের নেটওয়ার্কও ভাবে পাবেন না, মানে দিনের বেলা গেলে তো সেখানে গা ছমছম করে। বিশেষ করে গাছটা দেখলে তো মানে ভয়ে এমনিতেই গায়ের লোম দাঁড়িয়ে যায়। তো রাসেল ভাই এই ছিল আমার ফার্স্ট ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক 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 ধন্যবাদ। চলে যাচ্ছি ঘটনা ঠিক যেভাবে লেখা আছে সেভাবেই যাচ্ছি। হাই এভরিওয়ান, আমি মোহাম্মদ ওমর, মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছি। হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং আমার আগের ইমেইলটা পড়ে শুনিয়েছেন, কারণ এই ঘটনাটার সাথে এই ইনসিডেন্টের লিংক আছে। আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা ঘটেছিল 2012 সালের নভেম্বরে। আমি এবং আমার দুই ফ্রেন্ড শান্ত এবং সোহান, তাদের সাথে আমরা প্রায়ই হঠাৎ প্ল্যান করি দূরে কোথাও ঘুরতে যাব। স্পেশালি রাতে আমরা ঘুরতে প্রচন্ড পছন্দ করি। একদিন আমার ফ্রেন্ড শান্তর উত্তরার বাসায় আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ করে প্ল্যান হলো যে ট্রেনে করে আজকে রাতে কোথাও ঘুরতে যাব। সো প্ল্যান মতো এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে চলে আসলাম। তখন রাত 12টা বাজে মেবি, জানি না কেন হঠাৎ আমরা ঠিক করলাম ময়মনসিং যাব। বাট সেদিন ময়মনসিং এর কোনো ট্রেন ছিল না, লাস্ট ট্রেনটাও 11টায় চলে গেছে। আমরা বসে রইলাম, কিছুক্ষণ পর একটা লোকের দিকে মানে লোকের কাছে জানতে পারলাম যে 1:30 দিকে ট্রেন যাবে ময়মনসিং এর মহেশখালী স্টেশনে। বাট ট্রেনটা প্যাসেঞ্জার ট্রেন না, মালবাহী ট্রেন, রেলওয়ে ট্র্যাকস নিয়ে যাবে। এবং তারপরও আমরা উঠে পড়লাম। ট্রেনে শুধু 2টা কম্পার্টমেন্ট আছে, ইঞ্জিন এবং ফুড, আর বাকি ট্রেনটা ফুললি ওপেন। আমরা আমাদের ওপেন যে ট্রেনটা সেখানে বসলাম এবং লাস্টের দিকে আমাদের কাছে 1 প্যাকেট সিগারেট ছিল, বাট ম্যাচ
মাত্র 4-5টা স্টিক ছিল। রানিং ট্রেনে ম্যাচ দিয়ে সিগারেট জ্বালানোটা খুব কঠিন কাজ। একটা সিগারেট জ্বালাতে গিয়ে সবগুলো স্টিক শেষ হয়ে গেল। আমরা ঠিক করলাম যে একটার পর একটা সিগারেট জ্বালাবো, যান আস্তে আস্তে শেষ হয় এবং যাতে আস্তে আস্তে শেষ হয়। এরপর যেহেতু প্যাসেঞ্জার ট্রেন না, সো এটা কোনো স্টপও করবে না। যাই হোক, আমরা যাচ্ছি। যখন গাজীপুরে আমরা গিয়েছি, গাজীপুরের জামতলা না কোন জানি স্টেশনের পর পার হলাম। আমি ঠিক নেমটা জানি না। আমরা দেখলাম একটি বৃদ্ধ লোক, সাদা দাড়ি, সাদা চুল, লাইট ব্লু একটা শার্ট আর সাদা একটি লুঙ্গি পরে আছে এবং নিচু হয়ে কি যেন করছে। শীতের রাত, তাই আমরা মনে করলাম আগুন জ্বালাচ্ছি। সো অত একটা কেয়ার করলাম না। একটা ঘটনা চলার পরে আমরা একটা ধান ক্ষেতের সামনে দিয়ে যাচ্ছি এবং অনেক বড় ওপেন একটা ফিল্ড। আমরা তিনজনই দেখলাম দূরে আকাশ থেকে যেন 4টা আগুনের গোলা তারা নেমে আসছে এবং আমি বললাম যে দোস্ত, আমি শুনেছি যে এই আগুনের গোলাগুলো আসলে জিন। তাই যাই হোক, আমরা সামনে যাচ্ছি। ওই দিন ছিল আমার আবার পূর্ণিমা, সো চারদিকে অনেক আলো ছিল, সব ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। সামনেই এক পাশে একটা নদী বা লেক পড়লো এবং আরেক পাশে জঙ্গল। হঠাৎ খুবই বাজে একটা গন্ধ নাকে এসেছে এবং নাকে এসেছে লাগলো সুলফুর মতো এবং এটা হচ্ছে যে কি আমি বুঝলাম না, যেটা মানে আচ্ছা সালফারের মতো হবে বোধহয়, যেটা হচ্ছে পচা ডিম থেকে আসে এরকম টাইপের একটা গন্ধ। অলরাইট, এবং একটা শুটকি মাছের গন্ধ আমি পাচ্ছিলাম। এটা চললো প্রায় 5-7 মিনিটের মতো। এরপরে আমাদের হঠাৎ করে খুব গরম লাগতে শুরু করলো এবং যেটা ইউজুয়াল, কারণ নভেম্বর মান্থে খোলা ট্রেনে খুবই আনইউজুয়াল, কিন্তু না যে গ্রামের কোনোখানে শীতে জমে যাওয়ার কথা। আমরা সুরা পড়লাম। দেন একটা সময় আমরা নদী পাশ থেকে পার হয়ে গেলাম এবং একটি ছোট এবং গরম লাগাটাও চলে গেল এবং স্মেলটা এবং গরম লাগাটা দুটোই চলে গেল। আমরা তখন অতটা ভয় পাইনি। ঠিক তখনই দেখলাম আবার সেই বুড়ো লোকটা যাকে গাজীপুরে দেখেছিলাম এবং পুরনো সেই লাইট ব্লু শার্ট এবং হোয়াইট লুঙ্গি আমাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকে পাস করলাম, হঠাৎ আমি বললাম যে এটা কিভাবে সম্ভব, কারণ একটা লোক এত দূর ডিস্টেন্সে কেমনে আসবে, কারণ সে আমাদের ট্রেনে ওঠে নাই। আশেপাশে কোনো বাস স্ট্যান্ড নাই, কারণ আমাদের দেশে বাস স্ট্যান্ড আর ট্রেন স্টেশন বেশ দূরে থাকে, মানে কোনো জায়গা থাকে, আবার কোনো জায়গায় কাছেও থাকে। এবং সে কিভাবে কভার করলো এই জায়গাটা চিন্তা করে আমি জাস্ট আমার গা শিউরে উঠলো। তারপর আবার সবাই চুপচাপ বসে আছি। প্রায় 20 মিনিট পর একটা লোক চোখের পলকে খোলা ট্রেনে উঠে গেল এবং আমরা তাকে উঠতে দেখলাম না। রানিং ট্রেনে উঠে আরেকজন মানুষের জন্য টাফ, অ্যাট লিস্ট তাকে দৌড়াতে হবে, বাট সে সামহাও উঠে গেল এবং আমরা অবাক হলাম, তবে কিছু বললাম না। লোকটি হোয়াইট পাঞ্জাবি এবং হোয়াইট ধুতি পরেছিল। একটু পর লোকটি হঠাৎ সোহানের পাশে এসে বসলো এবং বলল যে কেমন আছো সোহান? বলল ভালো, আপনি? লোকটি বলল আমাকে তোমরা চিনবে না, কিন্তু আমি তোমাদের ব্যাপারে সব জানি। তারপর সোহানকে জিজ্ঞেস করলো শান্তকে দেখিয়ে যে তোমার কাজিন তাই না? ও বলল আমরা কাজিন। লোকটি বলল মিথ্যা বলো কেন, তোমরা দুইজন মামাতো ভাই। এবং আমরা অবাক হলাম, কারণ এটা সত্যি ছিল, বাট ওটা দেখে ও দেখতে অনেক ডিফারেন্ট। যাই হোক, আমি বললাম যে আপনি আর কি জানেন আমাদের ব্যাপারে। তখন লোকটি বললেন যে শান্ত দিকে ঘুরে বললেন যে তোমার বাবা মা যে একটা বাচ্চা পেয়েছিল কানাডাতে থাকতে। ঠিক বলছি না এটা শুনতে আমরা অবাক হয়ে গেলাম, কারণ এটা সে কিভাবে জানে। আমরা ভয় পেলাম খুব এবারও, এবং সে বিকট কণ্ঠে হাসতে শুরু করলো এবং হাসিটা কেমন যেন বলে বোঝাতে পারবো না। 2-3 জন লোক একসাথে যদি হাসে তেমন সাউন্ড হবে, ঠিক তেমন একটা সাউন্ড। এবং তিনি এটা
মানে নন বিলিভ, মানে এটা যদি কেউ বিলিভ মি অর নট, রাতের বেলায় একরকম করে যদি কেউ এরকম করে যদি কেউ হাসি শোনে এবং সেখানে টিকতে পারবে না এবং টিকাটা পসিবল না। যাই হোক, আল্লাহ আমাদের সেভ করুন। এবং আমাদের ট্রেন দেখি স্লো করলো। মহেশখালী স্টেশনে আমরা আসলাম এবং আমরা ট্রেন ফুল স্টপ হওয়ার আগেই লাফিয়ে নেমে গেলাম এবং ট্রেন থামার পর দেখি লোকটা নামলো। ফজরের আজান দিল, 10 থেকে 15 মিনিট বাকি। লোকটা দেখি নেমে স্টেশনে আরেকটা যেই ট্র্যাক আছে ওটা গেছে, মানে ওটা গেছে আচ্ছা ওটা ঘেঁষে বসলো, যদি কোনো ট্রেন অপোজিট থেকে আসে তাহলে তাকে হিট করবে। আমরা 3 জন তখন চিন্তা করলাম যে আমাদের সাথে কতগুলো ইনসিডেন্ট এক রাতে ঘটছে। দেখি স্টেশনের পাশে একটা চায়ের দোকান খুলেছে একটি মহিলা। আমরা দোকানের দিকে হাঁটতে লাগলাম এবং ওই ট্রেনের লোকটি ট্র্যাকে বসে আমাদের দিকে শুধু ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছে এবং একটা অ্যাঙ্গেলে যেটা হিউম্যানের কোনো মানুষের পক্ষে পসিবল না। দূর থেকে ট্রেনের লাইট দেখলাম এন্ড সাথে সাথে লোকটা চোখের সামনে ভ্যানিশ হয়ে গেল। আমরা তাড়াতাড়ি চায়ের সে কথা বলছিলাম এগুলো কিভাবে সম্ভব। দেন ওই চায়ের দোকানের চাচি বলল যে আপনারা কার কথা বলছেন? আমি তো শুধু আপনাদের 3 জনকেই দেখলাম, আর কাউকে তো দেখলাম না। আমরা আর কথা বাড়ালাম না, জিজ্ঞেস করলাম না নেয়ারবাই বাস স্ট্যান্ড কই। দেন খুঁজে সকাল 7টার বাসে ঢাকা ব্যাক করলাম। এটাই ছিল ঘটনা। ঢাকা আসার পরে সোহান একটু অসুস্থ হয়ে গেল এবং 2 উইকস পরে সুস্থ হয় এবং প্রায় প্রতিদিনই লোকটাকে স্বপ্ন দেখতো। ওর ওয়েট অনেক লস হতে থাকে এবং হুজুরের কাছে তাকে নিয়ে যাওয়া হলো, তাতে একটু সমস্যা কমলো এন্ড কিছুদিন পর সব নর্মাল হয়ে যায়। হঠাৎ 2013 1 আগস্ট তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক চেষ্টা করা হয়েছে, পুলিশ সার্চ ও করেছে, বাট আজ পর্যন্ত ও কোথায় আছে, কেমন আছে সেটা আমরা জানি না। ওর মিসিং হওয়ার পিছে এই ঘটনাটা আছে সেটা আমি বলবো না, বাট কে জানে আসলে কি হয়েছে। আমি জানি না এই ঘটনাটা কতটুকু বিলিভ করবেন আপনারা, কিন্তু এক ঘটনা যখন জীবনে ঘটতে থাকে সেটাকে অবিশ্বাস করা বা অস্বীকার করা অসম্ভব। থ্যাংক ইউ রাসেল ভাই এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান। তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করবো ওইটা আমার পেশেন্টের ঘটনা। আসলে তিনি আমার কাছে এসেছিলেন 2 মাস আগে। তখন আমাকে দেখে তার একটা এই ঘটনাটা শেয়ার করার ইচ্ছা হলো। আসলে সে শেয়ার করবার কথা ছিল না। তো আমি ডেন্টাল সার্জন, তো তিনি বলেছেন যে আচ্ছা তাহলে আপনাকে ঘটনাটা শেয়ার করা যায়। তো তার এই ঘটনাটা ইউএসএ থেকেই শুরু আর কি। তো উনি যখন ইউএসএ থাকতেন, কোথায় থাকতেন, নিউ ইয়র্কেই থাকতেন, আমি জায়গার নাম বলছি না। উনি যখন থাকতেন তখন ওই জায়গায় 12 বছর বয়সে বাংলাদেশ থেকে গিয়েছিলেন। যাবার পরে উনি জেনারেল ফিজিশিয়ান, ডক্টর এমবিবিএস কমপ্লিট করেন আর কি, বাংলাদেশের মতো। তো ফিজিশিয়ান হয়ে যান একটা হসপিটালের ভিতরে। তো সেখানে তার সাথে একজন মহিলার পরিচয় হয়, উনি ডেন্টিস্ট ছিলেন। পরে তিনি তাকে বিয়ে করেন। তো বিয়ে করবার পরে প্রায় 1 বছরের মাথায় তাদের ওখানে একটা আত্মীয়ের বাসায় দাওয়াত ছিল। তো 2002 এর ঘটনা বলছি রাসেল ভাই, ওনাদের বিয়ে 2001 হয়। তো 2002 তিনি ফুল ফ্যামিলি সহ নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডার দিকে যাচ্ছিলেন। আচ্ছা, আসলে ফ্লোরিডা পৌঁছানোর কথা না, মাঝ রাস্তা এক জায়গায় থামার কথা ছিল, বাবু ভাইয়ের জায়গা। তো বাবু ভাইয়ের জায়গা এক্স্যাক্টলি ফ্লোরিডা চলে আসছে। তো মাঝ রাস্তা এক জায়গায় থামার কথা ছিল, সেই জায়গায় দাওয়াত আর কি। তো সেখান থেকে তাদের ফ্লোরিডা ভিজিট করার কথা আর কি। তো ওনাদের সেই জায়গা থেকে ফ্লোরিডা যাবার পথে উনি ড্রাইভ করছিলেন, পাশে ওনার ওয়াইফ ছিলেন আর ওনার বাবা মা পেছনে ছিল। তার আরেক ভাই, উনি ওই আরেক ভাই থাকে হচ্ছে ফ্রান্সে। তো উনিই থাকতেন বাবা মা নিয়ে। তো উনি ওয়াইফ যে পাশে বসেছিল, আসলে সেদিনই অ্যাক্সিডেন্টটা ঘটে। ওয়াইফ যে পাশে বসেছিল সেই পাশ থেকে একটা ট্রাক এসে সিগন্যালটা খেয়াল করতে পারেন নাই। ট্রাক এসে একটা ধাক্কা দেয়। তো ট্রাকটা সে যখন ধাক্কা দেয় তখন ব্রেক কষেই ধাক্কা দিয়েছিল। তো উনি মোটামুটি ইনজুর্ড হন, কিন্তু ওনার ওয়াইফ স্পট ডেড হয়ে যায়। আচ্ছা, ওনার বাবা মাও ইনজুর্ড হয়, কিন্তু ওনার মতো না। ওনার লেফট শোল্ডারটা জয়েন্টলেস হয়ে যায় আর বাম পাটা ভেঙে যায়, নি জয়েন্টটা ভেঙে যায়। তো
তো উনি প্রায় ডক্টর বলেছে যে 8 থেকে 12 মাস মানে প্রায় 1 বছর রেস্টে থাকতে হবে। তো লাস্ট ওই 5 মাস যে কয়দিন হসপিটালে ছিল ওই কয়দিন তার জন্য সবচেয়ে খারাপ সময় কেটেছে। তো আমি তার বাবা মার ঘটনা বলছি আর কি, তার ঘটনা এখনো বলিনি রাসেল ভাই। তো যখনই করে ওনাকে হসপিটালে ভিজিট করতে যেত, কারণ ওইখানকার হসপিটালে ভিজিট করার একটা সার্টিন টাইম আছে, এরপরে আর হসপিটালে ভিজিট করা যেত না। আচ্ছা। তো হসপিটালের ডক্টর বলতো যে উনি তো ঘুমাতেন না, ওনাকে আমরা সারাক্ষণ মানে মোস্ট অফ দ্য টাইম ঘুমের ওষুধ দিয়েই রাখতে হতো। আচ্ছা। মানে ওনাকে সবসময় ভীত সন্ত্রস্ত অবস্থা দেখা যেত, সারাক্ষণ আশঙ্কাগ্রস্ত। হঠাৎ করে কেউ হাতে টাচ করলেই তিনি কেঁপে উঠতেন, এমন ভাবে কেঁপে উঠতেন সারা বডি সহ কেঁপে উঠতেন। এবং পরে এই জিনিসটা আরো মিনিমাইজ করতে হতো। তো বাবা মা এসেও প্রতি সময় এসে কেঁদে যেত যে আমার ছেলেটার এই অবস্থা, সে মুভ করে না। এবং যেই আসে রাসেল ভাই ফ্যাল করে তাকিয়ে থাকে, কারণ তাকে বলা হয়েছে যে তার ওয়াইফ মারা গেছে। তো যেই আসতো তাকে দেখতো, সে ফ্যাল করে তাকিয়ে থাকতো। কথা বলতে পারতো, শক্তি ছিল, কিন্তু সে দরকার ছাড়া কোনো কথা বলতো না। আচ্ছা। এরকম করে লাস্ট 5 মাস 2002 সালের 8 অগাস্ট অ্যাক্সিডেন্টটা হয়, এবং পরবর্তী 5 মাস তিনি কোনো কথাবার্তাই তেমন কারোর সাথে বলেন নাই। মার সাথে একটু বলেছে, বাবার সাথে একটু বলেছে, ডক্টরের সাথে একটু বলেছে, কিন্তু এছাড়া যেসব আত্মীয় স্বজন এসছে তারা যখনই তাকে দেখেছে তারা বলেছে যে না, ওর অবস্থাটা ভালো না, এখন ট্রিটমেন্ট চলছে, ডক্টররা বলছে না ওকে মুভ করানো যাবে না, আর 1-2 মাস রাখতে হবে। তো প্রায় 7 মাস থাকার পর তিনি বলে যে আমি আর এই হসপিটালে থাকবো না, প্লিজ টেক মি টু দ্য হসপিটাল বা হোম, আমাকে বাসায় নিয়ে যাও, আমি হসপিটালে থাকার মতো অবস্থা আমার আর নাই, আমাকে যেভাবেই হোক বাসায় নিয়ে যাও। তো প্লাস্টার রিমুভ করে দেওয়া হয়, কিন্তু তাকে কমপ্লিট বেড রেস্ট দিয়ে দেওয়া হয় যে সে মুভ করতে পারবে না, নইলে আরো বেশি হার্মফুল হবে তার জন্য। ওকে। তো তাকে ফুল ফ্যামিলি, তার বাবা মা বলে যে ঠিক আছে বাসায় নিয়ে যাই, দেখা যাক ওকে জেনারেল প্র্যাকটিস করে কোনোভাবে। তো সে হাতটা চলাফেরা করতে পারতো মোটামুটি, তাও সাপোর্ট নিয়ে। তো বাসায় চলে যায়। এবার আসি রাসেল ভাই বাসায় চলে যাবার পরের ঘটনা, মানে এখন আমি তার ঘটনা বলছি যে এই 5 মাস তার সাথে কি হয়েছে। আচ্ছা। এই 5 মাসে যখন প্রথম দিন অ্যাক্সিডেন্ট হয়, এরপর থেকে প্রায় 3-4 দিন তিনি ঠিক মতো মানে তার সেন্সই আসে নাই, সেন্স কাজ করে না, আসেই নাই, মানে সে জানতো না। তার ওয়াইফের কবর দেওয়ার প্রায় 22 দিন পর তাকে জানানো হয় তার ওয়াইফ নাই দুনিয়াতে। আচ্ছা। তো তিনি, তার লাভ ম্যারেজ ছিল, তো বলে যে আমি যখন প্রথম জিনিসটা ফিল করলাম সেদিন রাত 1টা বাজে, আমি হসপিটালে শুয়ে আছি এবং আমি ঘুমাবো এরকম প্ল্যান করছি। তিনি বললেন যে আমি ঘুমাবো এরকম প্ল্যান করছি, এমন সময় আমার হাত ধরে কি জানি মানে হাতের কি একটা স্পর্শ, আমার হাতের উপরে হাত রাখলো, আর হাত রেখে অঝোরে কান্না করছে। এখন কি এটা আমার নার্স হবে? এটা তো ইম্পসিবল। রাত 1টা-2টা বাজে, আমি একটু আগে দেখেছি যে রাত 1টা বাজে আমাকে ঘুমাতে হবে, বাইরে ঠান্ডা, আর ওখানে স্নো পড়লে তেমন রোদ তো ওঠে না, অন্ধকারই থাকে মোস্ট অফ দ্য টাইম। তো ওই দিন বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল। তো বলে হাতটা আমার, আমি ফিল করছি আমার হাতের উপর কারো হাত, এবং অঝরে কেঁদে চলেছে। এইরকম করে রাসেল ভাই ওই দিন তিনি ওনার বাম হাতে ইনজুর ছিল, উনি ডান হাত দিয়ে একটা শব্দ করে পাশ থেকে নার্স নিয়ে এসছে। তো বলে আমাকে লাইটটা জ্বালিয়ে দেন, আমি সারা রাত লাইট জ্বালিয়ে ঘুমাবো, মানে লাইট অফ করবেন না। এরকম প্রায় 7 দিন, কিন্তু লাইটটাও অফ করার পরে কোনো ধরনের রিমেডি আসে না। 7 দিন পরে আবারও ঠিক একই অবস্থায় রাত এরকম যখন গভীর হয়, তখন তার হাতের কেউ স্পর্শ করে, হাতটা ধরে কান্না করছে, এরকম অবস্থা। তো এরকম প্রতিদিন যাচ্ছে, আর রাতের বেলা তিনি এই জিনিসটা ফিল করছে, তার রুমের মধ্যে কেউ আছে এবং কান্না করে যাচ্ছে। আর তার কাছে মনে হচ্ছে যে আমার যে হাত পা, আমার বেডের মধ্যে কেউ ভর দিয়ে বসেছে। আপনি কেউ খাটের আপনার বেডে যদি কেউ বসে, আপনি নিশ্চয়ই টের পাবেন। তো উনি কি বলেছে যে আমার বেডের উপরে কেউ আছে, আমি কারো এক প্রেজেন্স অনুভব করছি। তো এখন তো ডাক্তারকে এমনিতে সে কথা, তো সারাক্ষণ এটা নিয়ে খুব আতঙ্কগ্রস্ত থাকতো, বলে যে আমার এটা কি হলো, এটা কি আমার হ্যালুসিনেশন নাকি আমার সারাক্ষণ চিন্তার ফসল নাকি আমি জানি না। তো তিনি বলছে যে আমি কি করবো বুঝে ভেবে উঠতে পারছি না, মা বাবাকে জানাবো নাকি জানাবো না। তারা তো একটাই রিপ্লাই দিবে যে আসলে আমি এখন যে শকে আছি, আমার কাছে মনে হচ্ছে বারবারই
এই স্পর্শটাই মনে হয় যে এখন ফেক, এটা মনে হয় আমার নিজের ভুলের চিন্তা। কিন্তু লাস্ট দিন যখন আমাকে এই কথাটা বললো, যখন প্রায় 1 মাস হয়ে গেছে, সে জাস্ট একটা ভয়েস শুনেছে। এই ভয়েসটা এরকম ছিল যে আমি বাঁচতে পারিনি। আমি বাংলায় বললাম, এটা আসলে বাংলায় বলে নাই, আমি বাঁচতে পারিনি। এই ভয়েসটা সে শুনেছে এবং প্রপারলি ক্লিয়ার ভয়েসে শুনেছে, এটা তার ওয়াইফের ভয়েস। আচ্ছা, তিনি চোখের পানি এসে মনে করেন রাসেল ভাই লাস্ট ওই ঘটনা ওইটা শোনার পর থেকে আগামী 3-4 মাস তার অবস্থা এরকম আশঙ্কাগ্রস্ত ছিল। সে কাউকে দেখলেই ভয় পেয়ে যেত এবং কোনো ভয়েস শুনলেই ভয় পেয়ে যেত। তো সে একটা সময় বাবা মাকে বলে আমাকে বাসায় নিয়ে যাও, আমি আর থাকবো না এই অবস্থায়। সে বাসায় ব্যাক করে। তো বাসায় যাওয়ার পর আসলে প্রথম দিন থেকে একদম নর্মাল, যে বলছে হসপিটালের ঝামেলা আমার শেষ, এভরিথিং ইজ গন, আমি এখন বাসায় একটু আরাম করে থাকি। ঠিক 4 থেকে 5 দিন পর বাসায় ব্যাক করবার পর, 4 থেকে 5 দিন পর, 2003 এর দিকে, শুরুর দিকে, তো বাসায় ব্যাক করবার পরে তিনি আমাকে যেটা বলল যে আমি প্রথম যে জিনিসটা ফিল করি সেটা হচ্ছে আমি বই পড়ছিলাম, রাত করে বই পড়ছিলাম, প্রায় তখন 10টা-11টা বাজে। এমন সময় আমি শুনি যে আমার রুমের মধ্যে খাট যে পাশে আছে তার পিছনে একটা ড্রেসিং টেবিল আছে। সেই ড্রেসিং টেবিলে কে জানি চুল আঁচড়াচ্ছে। ওর চুলগুলো অনেক বড় বড় ছিল, তো যখনই চুল আঁচড়াতো আমি সেই সাউন্ডটা পেতাম। তো সে কে জানি চুল আঁচড়াচ্ছে আমার রুমের ভিতরে। তো রাত 10টা-11টা, আমার মা আমার রুমে নক করেই ঢোকে। তো চুল আঁচড়াচ্ছে, সে উকি মারছে যে কেউ আছে কিনা, কিন্তু এরকম কারো প্রেজেন্স তিনি পাচ্ছেন না। তিনি চিন্তা করতে লাগলেন এইটা আরো ওয়ার্স্ট হতে পারে, এটা কতটুকু ওয়ার্স্ট হতে পারে তিনি এতটুকু মানে এখন যে ঘটনাগুলো বলবো সেটার সাথে তিনি মিলাতে পারেননি। তিনি এরকম প্রতিদিনই কোনো না কোনো প্রেজেন্স পেতেন। স্পেশালি জানালা দিয়ে সবসময় একটা কেউ হেঁটে যাচ্ছে এরকম প্রেজেন্সটা সবসময় পেতেন। তো সবচেয়ে কঠিন যেটা আর কি, তার ঠিক মাথার পেছনে কে জানি হাত বুলিয়ে দিচ্ছে, এই প্রেজেন্সটা তার প্রতিদিনই লাগতো। রাত 2টা-3টার পরে যখন তার গভীর ঘুম হতো, তখন এই ঘুম ভাঙতোই মাথার হাত বুলানোর কারণে, কে জানি হাত বুলিয়ে দিচ্ছে। ভয়ঙ্কর ব্যাপার। তো সব শেষ দিনের দিকে যাই, তিনি রাত্রেবেলা মুভি দেখছিলেন, মুভি দেখে জাস্ট কম্পিউটার থেকে উঠলেন, উঠে তার সাপোর্ট ছিল তখন, হেঁটে হেঁটে ওয়াশরুমের দিকে যেতে দরজা খুলতেই তিনি দেখলেন আয়না বরাবর একটা মহিলা দাঁড়ানো। উনি থমকে যায়, দেখে থমকে যায়, বলে যে আমি চেহারা এই পাশ থেকে দেখে মিলাতে পারছি না, কিন্তু সাইজ এন্ড শেপ, বডি এবং হাইট সবকিছু আমার ওয়াইফের সাথে মিলে যাচ্ছে। আচ্ছা, আয়নার দিকে যে মেয়েটা তাকিয়ে আছে সে আয়না থেকে 1 ফোঁটাও ফেরাচ্ছে না। আমি জিজ্ঞেস করছি বারবার যে কে এখানে, কে? অনেকবার জিজ্ঞেস করবার পরও যখন তাকাচ্ছে না, আমি আরো জোরে চিৎকার করতে লাগলাম এখানে কে? তো যখন তিনি তার দিকে মুখ দিল, মুখ মানে তার দিকে তাকালো, তখন দেখলো যে এক পুরো থেতলানো একটা ফেস তার দিকে তাকিয়ে আছে এবং সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হয়ে যায় একটা ওয়ার্ড শুনে রাসেল ভাই, এটা হচ্ছে যে তুমি ভালো থেকো। শুধু একটা ওয়ার্ড তার কাছ থেকে, ওইখান থেকে আসা, কোনো শব্দ, কোনো সারা শব্দ পায়নি। লাস্টে জাস্ট একটা কথা বলে যে তুমি ভালো থেকো। এটার পর তিনি আর কিছু মনে করতে পারেন নাই এবং তার বাবা মাকে বলে যে আমি এই দেশে আর থাকবো না। সামাও আমাকে, তিনি 12 বছর বয়সে আমি বলেছিলাম ইউএসএতে আসেন, তুই আমাকে যেভাবে পারো বাংলাদেশে সেটেল করে, আমি এই যন্ত্রণা নিয়ে থাকতে পারবো না। তো মাঝখান দিয়ে তার বাবা মাকে অনেকবার চেষ্টা করে যে বলার জন্য যে এই ঘটনাগুলো হচ্ছে। তার বাবা মা বলে, বাবা এটা তোর নিছকে তোর ভুল ধারণা, তুই অনেক ফিল করিস, তুই অনেক পছন্দ করতি দেখেই জিনিসগুলো বারবার তোর চোখের সামনে আসছে। তুই এক কাজ কর, বাংলাদেশে যেহেতু ডিসিশন নিছিস বাংলাদেশে চলে যা, আমি দিয়ে আসবো। আচ্ছা। তো বাবা আর মা নিজে বাংলাদেশে এসে তাদের যেখানে ফ্ল্যাট আছে সেখানে তাদের বাড়ি আছে, সেই জায়গায় তাকে উঠিয়ে দিয়ে সেটেল ডাউন করে একটা ছেলের সাথে রেখে তার বাবা মা ঠিকই ইউএসএ ব্যাক করে। এরপর থেকে রাসেল ভাই কোনো সমস্যা নেই। অলরাইট, আমি শেষ করিনি। আচ্ছা, এরপরে সমস্যা নেই, আর এরপর আবার ঘটনা আছে। ওকে। তো 2012 সে ব্যাক করে ইউএসএ তে। যে এতদিন যেহেতু নর্মাল, এখন মনে হয় সবকিছুই নর্মাল, আমিও নর্মাল, হয়তো আমার এটা কোনো ভুল ছিল। তিনি যে জায়গায় তার ওয়াইফের কবর কর দেওয়া হয়েছে আর কি,
তো সেই জায়গায় যায়, জাস্ট দূর থেকে, কাছাকাছি না, দূর থেকে তাকিয়ে জাস্ট দেখতে যাচ্ছে যে তার ওয়াইফ যেখানে কবর দিচ্ছে। রাসেল ভাই সেই চেহারা তিনি আবারও দেখতে পান সেই কবরের কাছে। একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, সেই থ্যাতলানো বডি। তো সে আর বলে যে না, এখানে আসলেই আমার এই সমস্যাটা বারবার আমি ফেস করছি, আমাকে বাংলাদেশে যেতেই হবে, আমি এখানে থাকতে পারবো না। তো সে যখন যাবে, চলে আসবে বাংলাদেশে, তখন সপরিবারে একটা মিটিং হচ্ছিল। তখন কথায় কথায় তার মা একটা কথা বলেছিল যে তার ওয়াইফ যখন মারা যায়, তার যখন ওয়াইফের ডেড বডি রিসিভ করে, তাকেও রেস্কিউ করে, তখন তার ওয়াইফের হাতটা তার হাতে শক্ত করে ধরা ছিল। ওইটা ছুটাতে খুব কষ্ট হয়েছে, এত শক্ত করে ধরা ছিল যে ওইটা ছুটাতে খুব কষ্ট হয়েছে। তো এরপরে সে ব্যাক করে বাংলাদেশে চলে আসে, এখানেই প্র্যাকটিস করছে রাসেল ভাই। ওনার নাম ডক্টর হারিস চৌধুরী, আচ্ছা, আমার খুব ঘনিষ্ঠ পেশেন্ট। এবং আমি ডেন্টাল সার্জন দেখেই তিনি বলেছে যে আমার ওয়াইফও ডেন্টিস্ট ছিল, সেই থেকেই সেই ঘটনার উৎপত্তি। ওকে, এটাই ছিল রাসেল ভাই ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। এবং এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন যথারীতি গিয়াসউদ্দিন সাহেব। এবং গিয়াসউদ্দিন ভাই আমাদের একজন পুলিশ সদস্য, যিনি কিনা কুলাউড়া ভাটার ইউনিয়নে থাকেন। এবং তিনি লিখেছেন, আমি ভূত FM প্রতি শুক্রবার না শুনতে পারলেও পরে তিনি শোনেন। এবং তিনি বলেন যে আমার এক সহকর্মীর সাথে ঘটে। আমার সহকর্মীর নাম সুমন দাস, সে একটি থানার SI। ঘটনাটি হলো সাপ নিয়ে। আমরা সকলেই সাপকে ভয় করি এবং আমরা জানি সাপ একটি সরীসৃপ জাতীয় প্রাণী, কিন্তু সাপের মাঝেও ভয়ানক কিছু শক্তি আছে যা অনেকের অজানা। আমার এই ঘটনা শোনার পর হয়তো কিছুটা সাবধান হবেন এবং সাপ মারার আগে যদি সাপের মাঝে অস্বাভাবিক কিছু দেখেন, মারবেন না। ঘটনায় যাই, আমি আমার ভাষায় ঘটনাটি বলছি। দিনটি ছিল 2009 সালের শীতকাল, ডিসেম্বর জানুয়ারির মধ্যে। যে এলাকায় কর্মরত ছিলাম তার বেশিরভাগ পাহাড়ি এলাকা। তো একবার আমার থানার একটা খবর আসলো, উপজেলার একটি ইউনিয়নের চেয়ারম্যান বাড়িতে সাপ ধরতে গিয়ে একজন তরুণ সাপুড়ে সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন। পুলিশ লাশটি উদ্ধার করে ও ময়নাতদন্ত করে, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে উল্লেখ করা হয় ওই সাপুড়ে হার্ট অ্যাটাকে মারা গেছেন। কিন্তু প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে সাপের কামড়ে। যেহেতু এটিকে হত্যা কিংবা কোনো অপরাধ জাতীয় কিছু নয়, তাই চেয়ারম্যান কিছুটা স্থানীয়ভাবে শেষ করে ও সাপুড়ে পরিবারকে ক্ষতিপূরণ দেন। 1 মাস না যেতেই ওই চেয়ারম্যান আমায় ফোন দেন এবং আসতে বলেন। আমি সময় করে একবার গেলাম। ওনাকে বেশ চিন্তিত দেখালো, কারণ জানতে চাইলাম। উনি সব খুলে বললেন। উনি বলেন 2-3 দিন আগে ওনার কাজের ছেলে, ওনার ছেলে মেয়ে মিলে একটা সাপ মেরে ফেলে। এরপর থেকে তার বাড়িতে ব্যাপকভাবে সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে তিনি আমাদের সাহায্য চান। আমি একটু অবাক সুরে বললাম, কি ধরনের সাহায্য? আমরা পুলিশ, সাপুরের কাজ করব নাকি? ঠাট্টা করেই বললাম। উনি বললেন, আমি চাই না দ্বিতীয়বার এমন দুর্ঘটনা ঘটুক। তিনি আগের বারের ওই সাপুরের মরার কথা মনে করিয়ে দিলেন। আমি ওনাকে বললাম, ঠিক আছে, আমরা যাব, আপনি দক্ষ কয়েকজন সাপুরের খোঁজ করুন। এর প্রায় 2 দিন পরে চেয়ারম্যান আমায় ফোন দিলেন এবং সকাল 10টায় আসতে বললেন। আমার সহকর্মী আমি গেলাম বাইক যোগে। প্রথমে আমি বাড়ির বর্ণনা দিই। বাড়ির আয়তন 40-50 বিঘা জমির মতন, 3টি পুকুর ও অনেক গাছপালা রয়েছে এবং বাড়ির আশেপাশে পাহাড়ের অস্তিত্ব রয়েছে। এলাকার কিছু লোকজন আসলো সাপ ধরা দেখতে। আমি আগেই বলি, আমি সব সাপুরের মন্ত্রতন্ত্র বিশ্বাস করি না। দেখলাম 10-12 জন সাপুরে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা তাদের হাতে তাবিজ বাঁধছে এবং মাটির বাটিতে কিছু পানি রাখা, অর্থাৎ সাপ ধরার জন্য সাপুরেরা যা যা করে তা করছে। আমি ও আমার সহকর্মী রাজু আমরা চেয়ারম্যানের ঘরে গেলাম এবং তার প্রায় তখন সময় 12টার কাছাকাছি। আমি ঘর থেকে বেরিয়ে দেখলাম তারা বেশ কয়েকটা সাপ ধরেছে। বাড়ির বিভিন্ন জায়গা থেকে অনেক সাপ বেরিয়ে আসছে। উল্লেখ্য, ওরা আমায় ও আমার সহকর্মী রাজুকে তাবিজ দিয়েছিল। এত সাপ দেখে যে কেউ ভয় পাবে, আমি কেন যেন পকেট থেকে তাবিজ বের করে হাতে রাখলাম। দুপুর 12টা। আমি লক্ষ্য করলাম আশেপাশের পরিবেশের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ আশেপাশে একটু অন্ধকার হয়ে গেল। হঠাৎ পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন দেখে আমি একটু অবাক হই। লক্ষ্য করলাম সাপুরদের কার্যক্রম একটু পরিবর্তন হচ্ছে। তারা সবাই দাঁড়িয়ে গেল, তাদের সর্দারের দিকে তাকিয়ে আছে সবাই। আরো কিছু সদস্য সর্দারের কাছে এসে বসে পড়লো। সাপুরের সর্দারকে একটু চিন্তিত লাগলো। আমি আগেই বলেছি তখন ছিল শীতকাল। এখন লক্ষ্য করলাম একটা ঝড়ের আগে পরিবেশ যেমন হয় ঠিক তেমন আবহাওয়া। আকাশ অন্ধকার,
গাছপালার রং কেমন বিবর্ণ হয়ে গেল, খুব জোরে বাতাস প্রবাহিত হতে শুরু করলো। হঠাৎ আবহাওয়ার এমন পরিবর্তনে সবাই হতবাক। এখন শীতকাল চলছে, তারপরে হঠাৎ ঝড়ের আভাস। দেখলাম সাপুরে সর্দার উবু হয়ে মাটিতে বসে পড়লো, খুব জোরে কি সব মন্ত্রতন্ত্র পড়ছে এবং বারবার বিভিন্ন দোহাই দিচ্ছে বিভিন্ন। তখন আকাশে মেঘের গর্জন, সব মিলিয়ে এক ভয়ানক অবস্থা। আমরা সবাই দাঁড়িয়ে রইলাম চুপ করে, দেখলাম সাধারণ গোখরা সৃষ্টিকর্তার দোহাই দিয়ে তারা বারবার করে ইয়ে করছিল। তো দাঁড়িয়ে রইলাম, আমরা দেখলাম সাধারণ গোখরা সাপ থেকে অপেক্ষাকৃত বড় তবে অজগর নয় এমন একটি সাপ এসে সাপুরে সর্দারের সামনে হাজির। ফনা উঁচিয়ে আছে, সাপুরে সর্দার তা দেখে বসে পড়ল, তার পেছনে বসে পড়ল তাদের সমস্ত সদস্যরা, সবাই নীরব প্রায় 10-12 মিনিট। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলাম এই ভয়াবহ দৃশ্য থেকে মুক্তি পাওয়ার জন্য। এরপর সাপুরে উঠে দাঁড়ালো, দেখলাম অদ্ভুত সাপটা উধাও হয়ে গেল। সাপুরে সর্দার তার সাথে থাকা সহকর্মীদের ইশারা করলো, সাথে সাথে তারা তাদের ঝুড়ি থেকে থাকা সাপগুলো মুক্ত করলো। এটা দেখে চেয়ারম্যান একটু অবাক হলেন, তিনি বারণ করলেন যাতে সাপগুলো ওরা না ছাড়ে, কিন্তু সর্দার ইশারায় বলল পরে করব। তারা যা করছেন তাতে বাধা যেন না দেয়া হয়। এর কিছুক্ষণ পরে চারপাশের অবস্থা স্বাভাবিক হতে শুরু করলো। প্রায় 10 মিনিট পরে সাপুরে সর্দার গোসল করে আসলো। আমি প্রশ্ন করলাম, আপনি এমন করলেন কেন, এসবের মানে কি? তখন সাপুরে বললেন, দেখুন স্যার, আমি ভুল করেছি। আপনার যে সাপের কথা বলছেন তা আসলে সাপ না, সাপের আকৃতি ধারণ করে আছে, এরা আমাদের কোনো ক্ষতি করবে না। তখন আমি বললাম, তাহলে ওই তরুণ সাপুরে মরল কেন? তখন এই সাপুরে বলল, তরুণ অনেক কিছু জানতো না, সে তাদের সাপদের কোনোভাবে রাগান্বিত করেছিল এবং সেই জন্যই সে কিছু একটা তাকে দেখিয়েছিল সাপগুলো, যার জন্য সে ভয় পেয়েছিল এবং মারা যায়। তার সে হার্ট অ্যাটাক করে মারা যায়, একটা বোঝা যাচ্ছে। এবং সাপুরে আরো সাবধান করে কেউ যাতে একটা সাপও না মারে। এও বলে যায় তারা এখান থেকে যাবে না এবং তারা আপনাদের কোনো ক্ষতি করবে না বলে চলে যায়। পরে আমিও চলে আসি, আর আসার আগে চেয়ারম্যান সাহেবকে বলি তারা যেন খুব তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। এই ছিল ঘটনা। তো এই শুক্রবার আমি নাইট ডিউটিতে থাকবো। যদি পারেন আমার ঘটনাটা আমার পড়ে আমায় ফোন দেবেন, দিলে খুশি হবো। আচ্ছা, আপনি শুক্রবারে পড়তে বলেছেন, আমরা তো আজকেই পড়ে ফেললাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় লিসেনার, শেষ অবধি আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো কাহিনী যদি শেয়ার করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।